দেখো, এটা সাঁতরা পাবলিকেশনের বই থেকে নেওয়া পেজ। তো এখানে তোমাদের 5 অঙ্কটাতে একজনের সমস্যা আছে বলেছে। এটা আমি দেখছি। প্রতিটি এম ভরের 3টি অভিন্ন বস্তু একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে অবস্থিত। সমবাহু ত্রিভুজ 3টা শীর্ষবিন্দুতে 3টি ভর রয়েছে, প্রতিটির ভর এম। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এল। পারস্পরিক মহাকর্ষীয় বলের প্রভাবে বস্তুগুলি ত্রিভুজটির পরিবৃত্ত বরাবর আবর্তন করলে তাদের দ্রুতি নির্ণয় করো। আবর্তগতির পর্যায়কাল কত? তাহলে দেখো, এখানে বৃত্তপথে আবর্তন করতে গেলে অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। তাহলে যদি এর রৈখিক দ্রুতি স্মল ভি হয়, তাহলে একটা এম ভরের একটি বস্তুর কথা বলছি, একটি বস্তু অভিকেন্দ্র বলের প্রয়োজন এম ভি স্কোয়ার বাই আর, যেখানে আর হবে বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে এখানে বৃত্তপথের ব্যাসার্ধ জানা নেই, ভি জানা নেই, ভরটি শুধু জানা আছে। এখানে বৃত্তপথের ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করব, জ্যামিতিকে কাজে লাগিয়ে, সেটা দেখো। তারপর এর রৈখিক দ্রুতি ভি ধরে নেব এবং এর ঘূর্ণনের জন্য প্রতিটি ভরের উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বল নির্ণয় করব। তারপরে অভিকেন্দ্র বলকে আমরা এই মহাকর্ষ বলের সাথে কম্পেয়ার করব, মানে মহাকর্ষ বলটাই অভিকেন্দ্র বলের যোগান দেবে। এই নীতিকে কাজে লাগাবো। দেখা যাক। দেখো, অঙ্কটা করার জন্য আমি প্রথমত ছবিটি এঁকে নেব। একটি সমবাহু ত্রিভুজের ছবি আঁকতে হবে। এটা একটা সমবাহু ত্রিভুজ। এর 3টা শীর্ষবিন্দুতে 3টি ভর অবস্থিত, যার প্রতিটির মান স্মল এম। এবার এই স্মল এম ভরগুলো দেখো আঁকছি। ত্রিভুজটির নাম দিই এ বিন্দু। এ শীর্ষবিন্দু, এ বিন্দুতে একটি ভর অবস্থিত, বি শীর্ষবিন্দুতে একটি ভর অবস্থিত, আর সি শীর্ষবিন্দুতে আরেকটি ভর অবস্থিত। এবার এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এ বিন্দু থেকে বিসির উপর যদি আমি লম্ব টানি, সেটাই হবে এর মধ্যমা, অর্থাৎ যেটা সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা, সেটাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, মধ্যমা। তাহলে এরকম একটি মধ্যমা এ বিন্দু থেকে আমি আঁকলাম। এরকম 3টা শীর্ষবিন্দু থেকেই আমি মধ্যমা 3টি অঙ্কন করি। তাহলে মধ্যমা 3টির ছেদ বিন্দু, এখানে দেখো পরিকেন্দ্র বলতে এই 3টা কোণের 3টি কোণের সমদ্বিখণ্ডকও বটে। এই মধ্যমাগুলো কি, সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য প্রতিটি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই সমদ্বিখণ্ডক 3টি ছেদ বিন্দু, এটাই হবে পরিবৃত্তের কেন্দ্র। অর্থাৎ পরিবৃত্ত যেটা, এই 3টি শীর্ষবিন্দু দিয়ে গামী যে বৃত্ত, তার কেন্দ্র হবে এটা। এবার দেখো, আমরা এটাই কি, এই 3টা যদি মধ্যমা হয়, এটা হবে ভর কেন্দ্র। আবার ভর কেন্দ্র মধ্যমাকে কত অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই পুরো দৈর্ঘ্যটা যদি 3 ভাগ হয়, তাহলে এই দৈর্ঘ্যটা হবে 2 ভাগ, এই দৈর্ঘ্যটা হবে 1 ভাগ। প্রতিটা মধ্যমার ক্ষেত্রেই তাই। আবার দেখো, এটা দিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, তাহলে এই বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত একটা ব্যাসার্ধ হবে, এখান থেকে এখান পর্যন্ত একটা ব্যাসার্ধ হবে, আবার এখান থেকে এখান পর্যন্ত, সব ব্যাসার্ধগুলোই তো সমান হবে, কারণ একটা বৃত্তেরই উপরে 3টা এ বি সি বিন্দু অবস্থিত হবে। ছবিটা সম্পূর্ণ করলে বুঝতে পারবে। ভর কেন্দ্রের নাম দিই জি। আর এই যে বৃত্তটা দেখো 3টা শীর্ষবিন্দু দিয়েই গেছে, অর্থাৎ এটা পরিবৃত্তের কেন্দ্র জি। এবার তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ ক্যালকুলেশন করছি। 3টি ভর লিখি, স্মল এম স্মল এম স্মল এম, 3টি ভর। এরপরে বস্তুটি ধরো আবর্তন করছে, আবর্তনের দিক দেখিয়ে দিই। বস্তুটি এইদিকে আবর্তন করছে এবং রৈখিক দ্রুতিটা দেখাচ্ছি পরে। এখানে দেখো এ বিন্দুতে অবস্থিত এম ভরের বস্তুর উপর বি বিন্দুতে অবস্থিত এম ভরের বস্তুটি যে মহাকর্ষ বল প্রয়োগ করবে, সেটা এইদিকে কাজ করবে। এ বিন্দুতে অবস্থিত বস্তুর উপর বি বিন্দুতে অবস্থিত বস্তুর দ্বারা ক্রিয়াশীল মহাকর্ষ বল এইদিকে কাজ করবে। একই রকমভাবে সি বিন্দুতে অবস্থিত বস্তুর দ্বারা এ বিন্দুতে অবস্থিত বস্তুর উপর মহাকর্ষ বল এদিকে কাজ করবে।
এবং মহাকর্ষ বলের মান আমি এফ লিখি, তাহলে এখানেও এফ হবে, এফ। আর এই যে এল লিখলাম, এল হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এই বাহুটারও দৈর্ঘ্য এল। কিন্তু আমি যে কোনো একটা ভর নিয়ে ক্যালকুলেশন করলে বাকি তিনটি ভরের ক্ষেত্রে ক্যালকুলেশনটা অনুরূপ হবে, একই রকম হবে। তাই আমি যে কোনো একটি ভর নিয়েই ক্যালকুলেশনটা করছি। এখানে এই একটি ভরের উপর এই দুটি ভর পৃথক পৃথকভাবে বল প্রয়োগ করবে। এইবার এই দুটো বলের লব্ধি কাজ করবে কোন দিকে? নিশ্চয়ই এই কোণের সমদ্বিখণ্ডক বরাবর কাজ করবে, কারণ এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান। এই দুটি বাহুর দৈর্ঘ্য দিয়ে যদি আমি সামান্তরিক অঙ্কন করি, তাহলে তার কর্ণ হবে এই রেখাগামী হবে তাদের কর্ণ, অর্থাৎ এফ বল এবং এফ বলের লব্ধিটা এইদিকেই কাজ করবে। তাহলে এই দুটো বলের লব্ধির ডিরেকশনটা হবে এইদিকে। লব্ধি বলটার নাম দিই এফ ড্যাশ। পরে এফ ড্যাশকে আমরা ক্যালকুলেশন করব। এবার দেখো ক্যালকুলেশনে যাই। হ্যাঁ, ধরে নিই রৈখিক দ্রুতি ভি, রৈখিক দ্রুতি ভি। তাহলে সমবাহু ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। দেওয়া আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য সমান এল দেওয়া আছে। এখান থেকে সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা নির্ণয় করব। অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতার ফর্মুলা কি? √3/2 ইন্টু বাহু। তাহলে এটা হয়ে যাবে এইচ, যদি ধরি উচ্চতাটা, তাহলে এইচ সমান আমরা লিখতে পারি, এটা আমার ভুল লেখা হয়েছিল, একটু ভুল লেখা হয়েছে। হ্যাঁ, এতক্ষণ দেখো ঠিক লিখেছি। সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা এইচ ইকুয়াল টু √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য এল, তাহলে এটা হবে √3L/2। এরপর ব্যাসার্ধটা কি? সমবাহু ত্রিভুজের মধ্যমাকে ওর ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে চিত্রটা আরেকবার দেখো। এখানে এই যে জি এটাই তো বৃত্তপথের ব্যাসার্ধ হবে। বৃত্তপথের ব্যাসার্ধ কি আমরা চিহ্নিত করি। বৃত্তপথের ব্যাসার্ধ চিহ্নিত করা হয়নি। পরিবৃত্তের ব্যাসার্ধ আগে লিখে নিই, লেখা হয়ে গেছে, তারপরে চিহ্নিত করছি। পরিবৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু, স্পষ্টতই এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 3 ভাগের মধ্যে 2 ভাগ হবে, অর্থাৎ এই সম্পূর্ণ দৈর্ঘ্যের 2/3 অংশ হবে। তাই 2/3 ইন্টু এইচ। এবার এইচের জায়গায় এই মানটা বসাতে পারি, তাহলে 2, দেখা যাক কী হয়, নিচে করছি 2/3 ইন্টু √3/2 ইন্টু এল। এইচের জায়গাতে এইচের মান যেটা সেটা বসিয়ে দিলাম। এবারে লক্ষ্য করে দেখো, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, আর একটা √3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নিচে √3 পড়ে থাকবে। আমরা পাবো L/√3। তাহলে এখানে চিত্রতে প্রতিটি ব্যাসার্ধ GA, GB এবং GC প্রতিটির দৈর্ঘ্য R এবং R এর মান L/√3। এখন আমরা একটা বিন্দুতে যে বস্তু অবস্থিত সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এই দৈর্ঘ্য পেয়ে গেছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তপথের ব্যাসার্ধ, আর রৈখিক বেগ v ধরেছি, ভর m। তাহলে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো।
বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল লিখছি এখানে প্রতিটি বস্তুর উপর অভিকেন্দ্র বলের মানে কি হবে, তাই প্রতিটি বস্তু কণার ভরটা লেখা হয়নি, তাই ভরটা লিখলাম। আর বেগটা আমরা চিত্রতে লিখেছি, কিন্তু ভাষাতে লিখতে হবে। শুধু চিত্রতে অজানা রাশিগুলো আমরা লিখে দেব, তারপর ক্যালকুলেশনে বসিয়ে দেবো, এরকমটা চলবে না। সুতরাং ভাষাতেও লিখতে হবে, তাই ভাষাতেও একবার লিখি। প্রতিটি কণার রৈখিক বেগের মান ভি, এটা ধরলাম। এবার আমরা অপকেন্দ্র বল অভিকেন্দ্র বল নাম দিচ্ছি। এখানে অভিকেন্দ্র বলের রাশিমালা নির্ণয় করতে পারবো। প্রতিটি কণার রৈখিক বেগের মান ভি ধরলে প্রতিটি কণার উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বল কত হবে? প্রতিটি বস্তু কণার উপর লিখছি, প্রতিটি বস্তু কণার উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বল mv²/r এটা হবে। এবার এই অভিকেন্দ্র বলটা কে যোগান দেবে? অভিকেন্দ্র বলটাই যোগান দেবে ওই এফ ড্যাশ, অর্থাৎ দুটি এফ যে আকর্ষণ বল কাজ করছিল, এ বস্তু আর বি বস্তুর মধ্যে আকর্ষণ বল, এ বস্তু এবং সি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাদের যেটা লব্ধি নিচ দিকে কাজ করছিল, সেই লব্ধি বলটাই বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। তাহলে দুটো লব্ধি এবার নির্ণয় করব। এখানে এবি বাহুর দৈর্ঘ্য সমান এসি বাহুর দৈর্ঘ্য সমান এল হবে, কারণ সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাই এবি এসি দুটি বাহুর দৈর্ঘ্য এল হবে, আর তৃতীয় বাহুটির দৈর্ঘ্যও এল হবে। কিন্তু আমার এখানে দুটোই প্রয়োজন, কারণ এ বিন্দুর উপর অবস্থিত ভরের উপর বি বিন্দুতে অবস্থিত ভরের দ্বারা আকর্ষণ বল আমি ক্যালকুলেট করব, তার জন্য দূরত্বটা প্রয়োজন। আবার এ বিন্দুতে অবস্থিত ভরের উপর সি বিন্দুতে অবস্থিত ভরের দ্বারা আকর্ষণ বল এটা ক্যালকুলেট করব, তাই এসি দূরত্বটা প্রয়োজন। এবার দেখো ক্যালকুলেশন। এই অঙ্কটা যথেষ্ট বড় হবে, তাই তোমরা এই পেজটা আরেকবার নজর দাও। এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে তিনটি ভর অবস্থিত, এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এর যেগুলো উচ্চতা টানবো সেগুলোই হবে। আমার হয়তো সমবাহু ত্রিভুজটা পুরোপুরি সমবাহু আঁকা হয়নি, কারণ এই উচ্চতাটা ঠিকঠাক লম্বা হয়নি। যাই হোক, ধরে নাও। তাহলে এই উচ্চতাগুলোই কি এর মধ্যমাও হবে, আবার এগুলোই হবে এই কোণগুলোর সমদ্বিখণ্ডক, প্রতিটি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই বিন্দুতে অবস্থিত বস্তুর উপর দুটি যে বল ক্রিয়া করবে তাদের লব্ধি এইদিকে কাজ করবে, এই মধ্যমা অর্থাৎ সমদ্বিখণ্ডক, কোণটির সমদ্বিখণ্ডক বরাবর কাজ করবে। এরপরে এই এফ বল কত ক্যালকুলেশন করব, আর এদের মধ্যবর্তী কোণ কত। সমবাহু ত্রিভুজের মধ্যবর্তী প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, তাহলে বিএসি কোণের মান 60 ডিগ্রি, অর্থাৎ এই এফ বল দুটির মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা ভেক্টর যোগের নিয়ম জানি, দুটো ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকলে লব্ধি ভেক্টরের মান নির্ণয়ের রাশিমালা ফর্মুলা, সে আর ইকুয়াল টু √a² + b² + 2ab cos θ, ওই ফর্মুলা লাগাবো। এখানে এবির জায়গায় দুটো এফ হবে, আর মধ্যবর্তী কোণ থিটা এর জায়গায় 60 ডিগ্রি হবে, সেটা আমরা লিখি পরের পেজে। দেখো, এ বিন্দুর ভরের উপর বি ও সি বিন্দুতে অবস্থিত ভর দুটির প্রতিটির দ্বারা ক্রিয়াশীল বল তো সমান হবে, তাই আমরা একটা লাইনে লিখছি যে এ বিন্দুর ভরের উপর বি বিন্দুর ভরের দ্বারাও ক্রিয়াশীল বল এটা হবে, আবার সি বিন্দুর ভরের দ্বারাও ক্রিয়াশীল বল এটা হবে। এটা দুটো বাক্য না লিখে আমি একটা বাক্য লিখেছি যে এ বিন্দুর ভরের উপর বি ও সি বিন্দুতে অবস্থিত ভর দুটির প্রতিটির দ্বারা ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু
এটা মহাকর্ষ বলের ফর্মুলা, ক্যাপিটাল জি ইন্টু দুটো, দেখো এ বিন্দুর ভর এম, আবার বি বিন্দুর ভরও এম, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে ক্রিয়াশীল বল ক্যাপিটাল জি ইন্টু এম বাই মধ্যবর্তী দূরত্ব এল, তাহলে এল স্কোয়ার হবে, তাহলে এম ইন্টু এম এম স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার সি বিন্দুর ক্ষেত্রেও তাই হবে, এ বিন্দুতে ভর এম, সি বিন্দুতেও ভর এম, তাহলে এম ইন্টু এম এম স্কোয়ার হয়ে যাবে। আর এসির দূরত্বটা লিখেছিলাম পূর্বের পেজে এল, তাহলে ডিভাইডেড বাই দূরত্বের বর্গ। তাহলে আমরা পেলাম এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার। এবার বি ও সি বিন্দুর ভরের দ্বারা এ বিন্দুর ভরের উপর ক্রিয়াশীল লব্ধি বল, লব্ধি বলটা ওই যে ভেক্টর যোগের নিয়ম অনুসারে বললাম ক্যালকুলেশন করব। দুটো এফ বলের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, এটা আমি পাশে লিখেও দিয়েছি, এই যে অ্যাঙ্গেল বিএসি সমান 60 ডিগ্রি, এটা আগেও লিখে রাখা যেত, যেহেতু এবিসি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ তাই অ্যাঙ্গেল বিএসি সমান 60 ডিগ্রি। এরপরে লব্ধি বলের ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি বললাম, তাহলে এখানে কি হবে, এফ ইকুয়াল টু রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মিলে হয়ে যাবে 2f স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ, মানে 2ab কস থিটা, তো এর জায়গাও এফ আর বি এর জায়গাতেও এফ, এফ এফ গুণ হলে এফ স্কোয়ার হয়ে যাবে। আর এটা বুঝতে পারলে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানেও এফ স্কোয়ার আর বি স্কোয়ার মানেও এফ স্কোয়ার, তাহলে দুটো এফ স্কোয়ার যোগ হলে 2f স্কোয়ার হয়ে যাবে। আর এখানে 2ab মানে 2f ইন্টু এফ, এটা হয়ে যাচ্ছে 2f স্কোয়ার, আর কস থিটা এই জায়গায় কস 60 ডিগ্রি, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা ঠিকঠাক লিখেছি। এবার দেখো ক্যালকুলেশনটা, 2f স্কোয়ার, এবার কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান 1/2, তাহলে 1/2 আর 1/2 এর নিচে 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে এফ স্কোয়ার, তাহলে রুটের ভিতরে 2f স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 3f স্কোয়ার। এবার বর্গমূল হয়ে গেলে এফ স্কোয়ারটার স্কোয়ার চিহ্নটি উঠে যাবে, এটা বর্গমূলের কাজ হয়ে যাবে, কিন্তু 3টার বর্গমূল হবে না, 3টা রুটের ভিতরে থাকবে, √3f। এখন এই যে লব্ধি বল পেলাম, এই লব্ধি বলটাই বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল যোগান দেবে। অভিকেন্দ্র বল এটা আমরা মানগুলো পাচ্ছি, কিন্তু এই অভিকেন্দ্র বলটা জেনারেট হচ্ছে, উৎপত্তি হচ্ছে কার প্রভাবে, এই লব্ধি বলেই অভিকেন্দ্র বলটার উৎপত্তি ঘটাচ্ছে। তাহলে আর ব্যাসার্ধে বৃত্তপথে ভি বেগে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগাচ্ছে এই লব্ধি বল, সুতরাং এই অভিকেন্দ্র বলটি লব্ধি বলের সাথে সমান হবে, তাই আমরা অভিকেন্দ্র বল সমান এই লব্ধি বল করেছি। এফ এর জায়গায় বসিয়েছি ক্যাপিটাল জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার। এরপর দেখো আর সমান আমরা আগেই বের করে রেখেছিলাম L/√3, সেই L/√3টা বসালাম, কারণ আর এর মান তো দেওয়া নেই, আমাদের দেওয়া আছে সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য, তাই আরটাকে বাহুর দৈর্ঘ্যের ফর্মে আনলাম। এবার উত্তরে যা চেয়েছে বেগ, তাহলে ভিটাকে আলাদা করব, এবারে এটা ভগ্নাংশ দিয়ে ভাগ হচ্ছে, তাহলে উল্টে যাবে, √3 উপরে চলে যাবে, আর দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি আমি √3 দুদিকেই বাদ চলে যাবে, একটা এল বাম দিকে, ডান দিকেও একটা এল বাদ যাবে, ডান দিকে একটা এল পড়ে থাকবে, তাহলে অবশেষে ভি স্কোয়ার ইকুয়াল টু পড়ে থাকবে ক্যাপিটাল জি স্মল এম বাই এল, অতএব ভি ইকুয়াল টু বর্গমূল হয়ে যাবে √ওভার ক্যাপিটাল জি স্মল এম বাই এল। এটা একটা উত্তর। চেয়েছিল যে ওই প্রতিটি বস্তু তো একই বেগে ঘুরবে, ওই পরিবৃত্ত বরাবর একই বেগে ঘুরবে, মানে তিনটায় সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তুমি মনে করো পুরো ত্রিভুজটাই ঘুরছে এভাবে, তাহলে প্রতিটি ভরেরই বেগ একই হবে, সেই বেগের মান এটা। আমরা এ বিন্দুতে অবস্থিত ভরের যা বেগ নির্ণয় করেছি, বি বিন্দুতে অবস্থিত ভরেরও বেগ তাই হবে, সি বিন্দুতে অবস্থিত ভরেরও বেগ তাই হবে, তাহলে একটা ক্যালকুলেশন করলেই আমার উত্তর আসবে, লিখতে পারবো। এরপর হ্যাঁ, এটা পুরোটা দেখে নাও তাহলে। এ বিন্দুর ভরের উপরে বি ও সি বিন্দুতে প্রতিটি ভরের দ্বারা ক্রিয়াশীল বল ক্যালকুলেশন করেছি, তারপরে দুটো বলের লব্ধি নির্ণয় করেছি, এবার এই লব্ধি বলটাই অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে, এই শর্তকে কাজে লাগিয়েছি, এই শর্তকে কাজে লাগিয়ে অবশেষে আমরা ভি বের করলাম, এটাই হলো একটি উত্তর। নেক্সট পর্যায়কাল চেয়েছে,
তাহলে দেখো, পুরো বৃত্তপথের দৈর্ঘ্যটা আমরা যদি জানি, মানে পথের দৈর্ঘ্য যদি জানি আর পথের দৈর্ঘ্যকে রৈখিক বেগ দিয়ে যদি ভাগ করি, তাহলে তো আমরা সময় পাবো। অর্থাৎ পুরো বৃত্তপথটা ঘুরতে কত সময় লাগবে সেটা পেয়ে যাব। এখানে কৌণিক বেগ দেওয়া নেই, কৌণিক বেগ আমরা বের করিনি। কৌণিক বেগ যদি থাকতো তাহলে T=2π/ω করতাম, অর্থাৎ কৌণিক সরণ বাই কৌণিক বেগ করতাম। এখানে তো রৈখিক বেগ আমরা বের করেছি v, তাহলে রৈখিক সরণ বের করতে হবে। বৃত্তপথে ঘুরলে রৈখিক সরণ হবে, বৃত্তের যেটা পরিধি সেটাই হবে রৈখিক সরণ। তাই পরিবৃত্তের পরিধি নির্ণয় করেছি। পরিবৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, পরিধি 2πr। এবার পর্যায়কাল T= পরিবৃত্তের যেটা পরিধি অর্থাৎ পথের দৈর্ঘ্য বাই বেগ, রৈখিক বেগ। তাহলে 2πr/v এর জায়গায় যেটা পেলাম √gm/l বসিয়ে দিয়েছি। এবার দেখো, আরটা তো রাখা চলবে না, কারণ আরটা অঙ্কতে দেওয়া নেই, অঙ্কতে দেওয়া আছে এল। আরটা এল এর ফর্মে লিখলে হবে l/√3। আর এটা ভগ্নাংশটা নিচে ছিল, এটা ভাগ ছিল, ভাগ আকারে উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ হয়েছে এটা দিয়ে। তাহলে ভাগ হলে ভগ্নাংশ উল্টে গিয়ে গুণ হয়, তাই এটা উল্টে গেছে। রুটটা রুটেই থাকবে, কিন্তু ভগ্নাংশ উল্টে গেছে, l/gm। এবার দেখো, বাইরে যেটা এল ছিল বর্গমূল চিহ্নের ভিতরে এলে সেটা স্কোয়ার হয়ে ঢুকবে, অর্থাৎ এলটা l² হয়ে ঢুকেছে এবং এল এর সাথে গুণ হয়ে l³ হয়ে গেছে। আর এই √3টা এই রুটের ভিতরে নিয়ে চলে এসেছি, তাহলে ওটা রুটের ভিতরে ছিল 3, এখানেও রুটের ভিতরে 3 থাকবে। এটাই হলো দ্বিতীয় উত্তর, পর্যায়কাল।